ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হোমিওপ্যাথি ফিলোসফির ৭ম ক্লাস, 3rd ইয়ারের হোমিওপ্যাথি ফিলোসফি ৭ম ক্লাস। জড়বাদ, আধ্যাত্মবাদ ও প্রাণবাদের দৃষ্টিভঙ্গি হতে হ্যানিম্যানের কর্মজীবন বিশ্লেষণ। এই ছোট্ট একটি বিষয়ের উপর একটি ক্লাস আমরা করব এবং পর্যালোচনা করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ফিলোসফির জন্য। আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং খুব কাজে আসবে আপনাদের পরীক্ষায় এবং বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসায় উভয় ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমরা শুরু করি। পরবর্তীতে যারা অংশগ্রহণ করবেন তারা হয়তো প্রয়োজনে একটি রিভিউ করব, অসুবিধা নাই। যেহেতু সংক্ষিপ্ত বিষয়, সুতরাং আমরা এটা রিভিউ করলে আমাদের সময় কভার হবে, সমস্যা হবে না। তো আশা করি সবাই সংযুক্ত হয়েছেন এবং আরো সংযুক্ত হবেন। আমরা শুরু করি। আসলে হ্যানিম্যান, আমরা জানি হ্যানিম্যান ছিলেন একজন দার্শনিক, এতে আমাদের কোনো দ্বিমত নেই। এবং উনি এমন উচ্চমানের দার্শনিক ছিলেন, তার রোগী দেখা, ঔষধ প্রবীণ, চিন্তা চেতনায় দর্শন এমন ভাবে দর্শনকে তিনি আঁকড়ে রেখেছিলেন। তার বিভিন্ন বই পুস্তকে হোমিওপ্যাথি দর্শনের বিষয়ে যে ইঙ্গিত পাওয়া যায় তা থেকে এটাই প্রমাণিত হয়। তো আসলে দর্শনে আমরা এই বেসিক জিনিসগুলি পূর্বেই আলোচনা করেছিলাম একটি ক্লাসে, যেমন জড়বাদ, আধ্যাত্মিকবাদ, প্রাণবাদ, এইসব বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে কিছু সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে হ্যানিম্যান আসলে কিভাবে তার জীবনে বা কার্যক্রমে বা কর্মজীবনে এই সমস্ত মতবাদকে কাজে লাগিয়েছে। আসলে প্রাণবাদ বা জড়বাদ, আধ্যাত্মিকবাদ বা এই সমস্ত বিষয় যখন আমরা চিন্তা করব, এটা খুব সিম্পল ভাবে আমাদের ভাবতে হবে, জটিল ভাবে কোনো চিন্তা করা যাবে না। সবকিছুর মূলে কিন্তু আসলে রোগী বা পেশেন্ট বা মানুষটি, এবং তার সাথে এই সমস্ত বিষয়, জড়বাদ, আধ্যাত্মিকবাদ এবং প্রাণবাদের বিষয়। তো প্রাণবাদের দৃষ্টিকোণ থেকে হ্যানিম্যান আসলে কিভাবে চিন্তা করেছিলেন তার জীবনে। তিনি মনে করতেন বা ভাবতেন যে মানুষ যখন সুস্থ থাকে তখন জীবনী শক্তি তার ক্ষুধা, নিদ্রা, বিশ্রাম, হ্যাঁ, দেহের ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন এইগুলা করে থাকে। আর যখন অসুস্থ থাকে তখন অতিরিক্ত কাজ হিসাবে শারীরিক শক্তি, মানসিক লক্ষণ প্রকাশ করিয়া বাহিরের শক্তির সাহায্য প্রার্থনা করে। এটা যে কোনো প্রাণবাদ মতবাদের মধ্যে এটা আছে। তার মানে হলো, এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি যে প্রাণবাদের ক্ষেত্রে যেটা ঘটে সেটা হলো যে জীবনী শক্তি কি করে ক্ষুধা, নিদ্রা, বিশ্রাম, দেহের ক্ষয়পূরণ এগুলা বৃদ্ধি সাধন করে থাকে। আর যখন অসুস্থ থাকে তখন জীবনী শক্তি কি করে, এগুলো শারীরিক মানসিক লক্ষণ প্রকাশ করে বাহির থেকে শক্তির সাহায্য প্রার্থনা করে। এটাই কিন্তু ভাইটাল ফোর্সের যে রেসপন্স, এটার মেকানিজম। যদি সুস্থ থাকে তাহলে কি হয়, জীবনী শক্তি ক্ষুধা, নিদ্রা, বিশ্রাম এগুলা করে থাকে, স্বাভাবিকভাবে করে। আর যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু এই বৈশিষ্ট্যগুলি থাকে না। স্বাভাবিক ক্ষুধা থাকবে না, নিদ্রা স্বাভাবিক থাকবে না, বিশ্রাম স্বাভাবিক থাকবে না। এইগুলার উল্টা হিসাবে কি দেখা দেবে, শারীরিক এবং মানসিক লক্ষণ প্রকাশ করবে। যেমন ক্ষুধা কম, ঘুম বেশি বা ঘুম কম, বিশ্রাম ভালো না, হ্যাঁ, দেহের ক্ষয় হচ্ছে কিন্তু পূরণ হচ্ছে না, বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না, ইত্যাদি। এই বিষয়গুলো কিন্তু প্রাণ প্রাণ যাদের আছে তাদের মধ্যে প্রযোজ্য। এটা
এখানে কিন্তু যে কোনো প্রাণবাদের জন্য বলা হচ্ছে যে প্রাণ যাদের মধ্যে আছে তাদের জন্য এটা প্রযোজ্য। আপনারা একটু মিউট করে রাখেন যাতে আপনাদের সহজ হয়, বুঝতে যাতে সহজ হয়। তো আমরা প্রাণবাদ সম্পর্কে একটু ধারণা পেলাম যে আসলে জীবিত সত্তাই মানে এই বিষয়টি ঘটবে। অন্যদিকে আমরা যদি দেখি যে হ্যানিম্যান ছিলেন একজন প্রকৃত বৈজ্ঞানিক, ফলে এই অংশটুকু আমি খুব জোর দিয়ে কথা বলছি বা রিপিটও করব যে হ্যানিম্যান ছিলেন একজন প্রকৃত বৈজ্ঞানিক, ফলে বিনা বিচারে কি করতেন না, বিনা বিচারে উনি বিনা পরীক্ষায় বিনা প্রমাণে কোনো কিছুই গ্রহণ করতেন না। যখন কোনো কিছুই উনি চিন্তা করতেন যে আসলে বিষয়টা তার সামনে আসলো, যেটা কেন হলো, বা একটা রোগী দেখলেন বা রোগী দেখার পর দেখলেন যে না এই সমস্যাটা আসলে যাচ্ছে না, অথবা কোনো একটা রোগীর মধ্যে একটি সমস্যা উনি পেলেন, তার কাছে মনে হলো যে এটা আসলে কিভাবে হলো, অর্থাৎ উনি একজন প্রকৃত বৈজ্ঞানিক ছিলেন বা বিজ্ঞানী ছিলেন, যার ফলে বিনা বিচারে এবং বিনা পরীক্ষায় বিনা প্রমাণে, হ্যাঁ, যে ওষুধটা ঠিক মতো কাজ করছে কিনা তার প্রমাণ থাকতে হবে, কেন কাজ করলো না তারও প্রমাণ থাকতে হবে, হ্রাস বৃদ্ধি ইত্যাদি সব মিলে আমরা যে চিন্তা করি যে এটা সুস্থতা অসুস্থতা বা আরোগ্য সবকিছু মিলেই উনি দেখতেন যে আসলে এটা প্রমাণ কিভাবে করা যায়। এইটা তার স্বভাবের মধ্যেই ছিল। এইখান থেকে আমরা বুঝতে পারি যে ফিলোসফির সাথে এর সামঞ্জস্য কোথায়। ফিলোসফিতে আমরা দেখি যে কোনো কিছুই কি করে না, বিচার বিশ্লেষণ এবং যুক্তি ছাড়া, প্রমাণ ছাড়া বা যে কোনো থিওরি বা মতবাদ, এগুলার বিচার বিশ্লেষণ, যুক্তি তর্ক, এগুলার মাধ্যমে কি করে সত্য জিনিসটাকে বের করে নিয়ে আসে। এই সত্য জিনিসটাকে বের করে নিয়ে আসার বিষয়টাই কিন্তু এই হলো পরীক্ষা নিরীক্ষা বিনা বিচারে না আসার বিষয়। অর্থাৎ হ্যানিম্যান যেহেতু এই সমস্ত বিষয় অবলম্বন করতেন বা রপ্ত করতেন, চর্চা করতেন বা অনুশীলন করতেন, যার জন্য তাকে বলা হতো একজন প্রকৃত দার্শনিক, এবং তার জীবন কার্য কিন্তু এইভাবে তিনি চালাইছেন বা জীবনের সাথে এই জিনিসগুলাই জড়িত ছিল। তিনি জীবনের শক্তিকে অদৃশ্য, গতিশীল ও ঐশ্বরিক শক্তি বলিয়া স্বীকার করেছেন। তিনি আবার দেখেছেন যে আসলে জীবনের শক্তিটাকে তিনি কিন্তু সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন যে আসলে এটা কেমন, জীবনের শক্তির বিষয়টা কেমন। তিনি এটাকে মনে করতেন কিভাবে, যে একটা অদৃশ্য শক্তি, গতিশীল শক্তি, ঐশ্বরিক শক্তি, যেটাকে আমরা স্পিরিচুয়াল পাওয়ার। তাহলে জীবনী সত্যি উনি কিন্তু এই রূপে এইভাবে তিনি রূপদান করেছেন যে অদৃশ্য হবে, গতিশীল হবে এবং ঐশ্বরিক শক্তির দ্বারা, মানে ঐশ্বরিক শক্তি বলিয়া স্বীকার করছে তিনি। রূপ নির্ণয়ে তিনি দেহ, মন, অনুভূতি, মেজাজ, স্বভাব চরিত্রের প্রভৃতি অস্বাভাবিক পরিবর্তনকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে না আসা পর্যন্ত তাহাকে আরোগ্য বলিয়া স্বীকার করেন নাই। অর্থাৎ তিনি যখন ওষুধ প্রয়োগ করতেন তখন তিনি যে সমস্ত বিষয়গুলা দেখতেন সেগুলো কি, দেহ, মন, অনুভূতি, মেজাজ, স্বাভাবিক চরিত্র। অর্থাৎ তাহলে বুঝতে হবে যে একজন ডাক্তারের স্বাভাবিক চরিত্র কোনটা, অস্বাভাবিক চরিত্র কোনটা, স্বাভাবিক মেজাজ কোনটা, অস্বাভাবিক মেজাজ কোনটা। অনুভূতির ক্ষেত্রেও স্বাভাবিকতা, অস্বাভাবিকতা এবং মন মানসিকতা, দৈহিক বিভিন্ন বিষয়ে কিন্তু পরিবর্তিত বা বিকৃতি বা পরিবর্তিত বৈশিষ্ট্য দেখা যাবে। আর এই সমস্ত বৈশিষ্ট্য স্বাভাবিক না আসা পর্যন্ত তিনি মনে করতেন না যে রোগী আরোগ্য হয়েছে বা সুস্থ হয়েছে, এটা তিনি মনে করতেন না। আংশিক সুস্থতাকে উনি গ্রহণ করেন নাই। তিনি প্রাণ, মন, জীবনী শক্তি সবকিছুই কিছুরে সত্তার বিশ্বাস করতেন।
এটা সত্তা। তিনি মনে করতেন যে প্রাণ, মন, জীবনী শক্তি এগুলো আসলে একটা একটা সত্তা আছে। সত্তা মানে একটা অস্তিত্ব আছে, একটা উপস্থিতি, বা এটাকে কোনো না কোনো ভাবে তাকে যেন ব্যাখ্যা করা যায়, ধরা মানে তার প্রকাশকে বোঝা যায়, এমন একটা পর্যায়ে থাকবে। উনি এটা মনে করতেন। খুব ভালোভাবে খেয়াল করবেন বিষয়টা। যে আমরা যেটা দেখলাম যে তিনি জীবনী শক্তিকে অদৃশ্য, গতিশীল এবং ঐশ্বরিক শক্তি বলে মনে করতেন এটাকে। আর চিকিৎসার ক্ষেত্রে তিনি দেহ, মন, অনুভূতি, মেজাজ, চরিত্র এগুলো স্বাভাবিক পরিবর্তন, অস্বাভাবিক পরিবর্তন যতক্ষণ না পর্যন্ত স্বাভাবিকে ফিরে না আসে, তার মানে কি নরমাল কন্ডিশনে ফিরে আসতে হবে। এই জায়গায় আমাদের ভালো করে বুঝতে হবে যে প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা স্বাভাবিক অবস্থা আছে। চরিত্রের স্বাভাবিক অবস্থা আছে, মেজাজের স্বাভাবিক একটা অবস্থা আছে, অনুভূতির স্বাভাবিক একটা অবস্থা আছে, মানসিক বিষয়েরও স্বাভাবিক অবস্থা আছে। যে কোনো বিষয়কে আপনি আহ যে মানসিক যে কোনো বিষয় আপনি খুঁজতে পারবেন না যে এটা আসলে এটা মানে একটা সমস্যা। রোগী ঠিক মতো বলছে না, আপনি হয়তো সমস্যা হিসাবে নিয়ে নিছেন, সেটা হবে না। তার মানে হলো এই যে মন, মেজাজ, হ্যাঁ, অনুভূতি, এগুলা স্বাভাবিক অবস্থা কি, অস্বাভাবিক অবস্থা কি, এগুলো আমাদের জানতে হবে। কোনটা বিকৃত বৈশিষ্ট্য, কোনটা অস্বাভাবিক আচরণ, এসব কিছুকে আপনার যদি আপনি দার্শনিকভাবে প্রেসক্রিপশন করেন, দার্শনিকভাবে চিন্তা করেন, তাহলে এই বিষয়গুলি আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তা না হলে যে কোনো মানসিক বা মেজাজ সংক্রান্ত অনেক সময় আমরা দেখি যে রোগী দেখার ক্ষেত্রে বলা হয় যে আপনার রাগ কেমন, মেজাজ কেমন, তখন হয়তো রোগী বলে যে না খুব খারাপ বা ভালো না বা খুব কড়া মেজাজ। এটা কিন্তু ধরে নেওয়া হয়। সেই ক্ষেত্রে দেখা গেল যে না আসলে উনি যেটা বলতেছে এটা স্বাভাবিক ব্যাপার। এজন্য প্রত্যেকটা এই জন্য বলা হচ্ছে স্বাস্থ্যের সংজ্ঞাই হলো স্বাভাবিক অবস্থার বিকৃতিকে বলা হয় অসুস্থতা। আর সেটা স্বাভাবিক থাকাই হলো স্বাস্থ্য। আর হ্যানিম্যান সেটাই চিন্তা করেছিলেন যে পূর্বের স্বাস্থ্য মানে তার এই সমস্ত সবকিছুকেই স্বাভাবিক অবস্থায় ফিরে নেওয়াকে স্বাস্থ্য বলতেন তিনি। এবং তিনি আরো বলতেন যে প্রাণ, মন, শক্তি সবকিছুর একটা সত্তায় তিনি বিশ্বাস করতেন। সত্তা মানে একটা উপস্থিতি আছে সেখানে। প্রকৃতপক্ষে এই প্রাণবাদের দৃষ্টিকোণ বা এই এই প্রাণবাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা সলিড জিনিস চিন্তা করি, তাহলে হ্যানিম্যানের জীবনে এই জিনিসগুলাই ফুটতেন এবং এটাই আজকের ক্লাসের মূল জিনিস। যে বিনা বিচারে, বিনা পরীক্ষায়, বিনা প্রমাণে তিনি কখনোই কোনো বিষয়কে তিনি গ্রহণ করতেন না, এবং জীবনী শক্তির একটা অদৃশ্য শক্তি, গতিশীল এবং ঐশ্বরিক শক্তি তিনি মনে করতেন। এবং চিকিৎসায় বা রোগ নির্ণয়ে তিনি এই সমস্ত যেমন দেহ, মন, অনুভূতি, মেজাজ, স্বভাব চরিত্র এবং প্রভৃতি অস্বাভাবিক পরিবর্তনকেই মানে স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত উনি মনে করতেন যে চিকিৎসা মানে শেষ হয় নাই বা আরোগ্য হয় নাই, বা আংশিক চিকিৎসা বা আংশিক আরোগ্য উনি এটাকে আরোগ্য বলতেন না। আর এনিম্যাল আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে মানসিক বিষয় বা মনের একটা ব্যাপার এবং জীবনী শক্তি, হ্যাঁ, মন, প্রাণ এই সমস্ত বিষয়কে তিনি একটা সত্তায় বিশ্বাস করতেন। একটা সত্তা আছে, অর্থাৎ এটাকে ব্যাখ্যা করা যাবে, এটাকে কোনো না কোনো ভাবে তাকে একটা মানে এটাকে বর্ণনা করা সম্ভব হবে, এটাকে সত্তা বলা হচ্ছে। তো আমরা আরো কিছু বিষয় দেখি যে প্রাণবাদের ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে, একটু আলোচনা করি। যেমন জীবনী শক্তি তার ক্ষুধা, নিদ্রা, বিশ্রাম, দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন করে, এটা আমরা আলোচনা করেছি। আর যখন অসুস্থ থাকে তখন শারীরিক মানসিক লক্ষণ প্রকাশ করে বাইরের শক্তি সাহায্য প্রার্থনা করে। এটার অর্থ হলো একটা মানে আমরা বুঝতে পারলাম যে যখন যখন দেহ এবং মন আরো রোগাগ্রস্ত হয় বা আক্রান্ত হয়, শক্তি বাহিরের শক্তি আশা করে, এর অর্থ হলো এই যখন ওই মানুষটি কোনো সদৃশ্য লক্ষণের ওষুধ সেবন করে বা ওষুধ খায়, তখন কিন্তু জীবনের শক্তি চাঙ্গা হয় বা জীবনের শক্তি মানে শক্তি লাভ করে। এটাকেই বলা হচ্ছে বাইরে থেকে শক্তি আশা করা। তা না হলে সে সুস্থ হবে না।
এই বিষয়ে কিন্তু আরো অন্যান্য বিষয় যেমন পাস্টর, টিনভাল প্রমুখ বৈজ্ঞানিক প্রমাণ করিয়াছেন যে জড় থেকে জীবনের উৎপত্তি হয় না। এটা উনি, যখন আমরা অস্তিত্ববাদ নিয়ে কথা বলবো, বস্তুবাদ নিয়ে কথা বলবো, তখন আমরা দেখবো যে আসলে এইভাবে যে একটা জড় পদার্থ থেকে জীবনের কোনো উৎপত্তি হয় না। যেমন মানুষের বেলায় জীবন প্রাণের সৃষ্টি হয় অবা এবং স্পার্ম থেকে, যারা অজড় বা জীবনধারী বা প্রাণধারী, এটা উদাহরণস্বরূপ এখানে বলা হলো। এই প্রাণ শক্তির বলেই জীবন আত্মসংগ্রহণ, আত্মনিয়ন্ত্রণ, আত্মবিকাশ ও বংশবৃদ্ধি করে থাকে। এটা হলো এই প্রাণ শক্তির কারণে। তো হেনিম্যান প্রাণ, মন, জীবনের শক্তি সবকিছুর সরায় বিশ্বাস করতেন, এগুলো তিনি বিশ্বাস করতেন। তাই তাকে প্রাণবাদী বা ভাইটালিস্ট, তাকে কিন্তু ভাইটালিস্টও বলা যায়। দর্শনের প্রাণবাদের পরিবর্তিত ও রূপান্তরিত নাম বা সত্তাবাদ, যেটাকে বলা হয় সাবস্ট্যান্সিয়ালিজম। এই যে প্রাণবাদের পরিবর্তিত বা রূপান্তরিত একটা অবস্থা, যেটাকে সাবস্ট্যান্সিয়ালিজম বলা হয়, সকল শাখাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন। অর্থাৎ দর্শনের যত শাখা আছে, অনেক শাখা আছে, হম, যেমন এই যে জড়বাদ, বস্তুবাদ, প্রাণবাদ, হ্যাঁ, যান্ত্রিকবাদ, যত কিছু আছে, বা আরেকটু রূপান্তরিত হয়ে রূপান্তরিত সত্তা, যেটাকে বলে সাবস্ট্যান্সিয়ালিজম, রূপান্তরিত হওয়া বা পরিবর্তিত কোনো বিষয়। তো এগুলাকে, সকল শাখাকে তিনি হেনিম্যান মনে করতেন যে না, এটা দরকার আছে বা এটা দর্শনের জন্য বা দর্শনের সকল বিষয়কেই গুরুত্ব দিতে হবে। এই জন্য গভীরভাবে পর্যবেক্ষণ করে যে চিকিৎসা দর্শন আবিষ্কার করেন তার নাম দেন হোমিওপ্যাথি বা রেশনাল হিলিং অফ আর্ট। এখানে একটা বিষয় আছে যে দর্শন প্রাণবাদের পরিবর্তিত রূপান্তরিত নাম সত্তাবাদ, এবং হেনিম্যান দর্শনের সকল শাখাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে যে চিকিৎসা দর্শন আবিষ্কার করেন তার নাম হোমিওপ্যাথি, যেটাকে বলা হচ্ছে রেশনাল হিলিং আর্ট। এটা একটা সময় যেটা বা যুক্তিসঙ্গত চিকিৎসা কলা, হোমিওপ্যাথিকে বলা হয় রেশনাল অফ হিলিং আর্ট, এটাকেও বলা হয়। তার মানে হলো যে একটা কলা বলা হচ্ছে। কি কারণে কলা? কারণ শুধুমাত্র গতানুগতিক ভাবে এখানে চিকিৎসা বা ওষুধ প্রয়োগ করলে বা রোগীর বর্ণনা শুনলে বা কেস টেকিং করলে হবে না। এটা শৈল্পিক এবং এটার একটা বিন্যাস আছে। সবকিছু মিলে একই সুতায় গাঁথতে হবে, একই সুতায় গাঁথতে হবে। তাহলে আমরা কি বলবো, একটা মানুষের চিত্র পাবো বা রোগীর চিত্র পাবো। এই যে একটা চিত্র ফুটিয়ে তোলা বা চিত্রায়িত করা, এটাকেই হচ্ছে আর্ট, এটাকে আর্ট বলা হয়। তিনি বলেন মানব দেহের অভ্যন্তরে এক অজর অমূর্ত আধ্যাত্মিক জীবনী শক্তি বিরাজমান, এবং হ্যানিম্যান মনে করতেন সবসময় যে আসলে মানব দেহের অভ্যন্তরে কি বিষয়গুলি আছে, এটা হলো অজর অমূর্ত আত্মিক জীবনী শক্তি, এটা আছে, দেহ নয়। এই জীবনী শক্তি প্রাকৃতিক ব্যাধির আক্রমণের লক্ষ্যস্থল। উনি মনে করতেন যে স্বাভাবিকভাবে যে অসুস্থ হয় মানুষ, সেটা প্রথমে অসুস্থ হয় কি জীবনী শক্তিতে। প্রথমে মানে প্রথমে কোথায় জীবনী শক্তিকে আক্রান্ত করে, ব্যাধির অশুভ প্রভাবে এই জীবনী শক্তি অসুস্থ হয়। দৈহিক ও মানসিক বিস্তৃতি লক্ষণগুলি ততই তদন্তই বিপদ সংকেত। তার মানে হলো দৈহিক এবং মানসিক যে লক্ষণগুলো আমরা দেখতে পাই, সেটা হলো একটা সংকেত। এই সংকেতের অর্থ হলো আমার জীবনী শক্তি আক্রান্ত হয়েছে। তো হ্যানিম্যানের তার চিকিৎসা বা ফিলোসফিতে এটাই ছিল যে তিনি মনে করতেন যে যখন এভাবে একজন মানুষ এই সমস্ত লক্ষণ সে ক্যারি করতেছে বা প্রকাশ করতেছে, তার মানে এটা একটি সংকেত। কিসের, কার সংকেত? ভাইটাল ফোর্সের একটা বিপদ সংকেত। অর্থাৎ উনি ভাইটাল ফোর্স আক্রান্ত।
ভাববাদের চিন্তা ভাবনা যদি ব্যাখ্যা করা যায় তাহলে বিষয়টি এমন আসে যে ভাববাদের আওতায় বলা হচ্ছে যে সমগ্র জগৎ মনের ধারণা ব্যতীত অন্য কিছু না। এটা হলো খুব শর্টকাট বা সংক্ষিপ্ত একটা স্টেটমেন্ট যে আইডিয়ালিজমের আওতায় সমগ্র জগৎকেই কিন্তু ভাববাদের আওতায় আনা হয়েছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে দি হোল ওয়ার্ল্ড ইজ অ্যান আইডিয়া অফ মাইন্ড। এই যে মনটাকে অনেক বড় বা মাইন্ডকে অনেক বড় আকারে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ যে মানসিক বিষয়টা এত বড় যেটা এই ভাববাদের বিষয়টা কিন্তু মনের বিষয়। সেই জন্য এটা ইংরেজিতে বলা আছে যে দি হোল ওয়ার্ল্ড ইজ অ্যান আইডিয়া অফ মাইন্ড, যে সমগ্র পৃথিবী হলো মনের একটা ধারণা। আর আধ্যাত্মগত ভাববাদ যেটাকে সাবজেক্টিভ আইডিয়ালিজম বলা হয়, সেটা হলো যে একজন প্রবর্তক আছে যার নাম হলো বার্কলি। তিনি মনে করতেন যে বহির্জগৎ আমাদের মনের ধারণা মাত্র। উনি আবার এটা মনে করতেন যে বহির্জগৎ হলো মনের ধারণা, আমাদের মনের বাইরে সত্য বলে কিছু নাই। তার মানে এটা হলো মানসিক বিষয়। আর বস্তুগত ভাববাদ যেটা অবজেক্টিভ আইডিয়ালিজম বলে, এই বিষয়ে একজন দার্শনিক নাম হলো হেগেল। তিনি ভাববাদের জনক। তার মতে সর্বশ্রেষ্ঠা এক আধ্যাত্মিক অমূর্ত সত্তা, জড়জীবন তাহারই মূর্ত প্রকাশ। এই অবজেক্টিভ আইডিয়ালিজমের মধ্যে যেটাকে বলা হচ্ছে যে জড়জীবন, অসীম বস্তু ব্যক্তি এবং অসীমের মধ্যে চলে ফিরে মরে বাঁচে ইত্যাদি, এটা বলা হচ্ছে যে এই যে বস্তুগত বিষয় এবং তার ভাববাদের সাথে মিল করে, যেটাকে অবজেক্টিভ আইডিয়ালিজম বলা হয়, সেটা হলো যে বস্তু এবং ভাব, মাইন্ড এবং মেটেরিয়াল, এইভাবে যেমন অমূর্ত সত্তা এবং জড়জীবন তারই একটা মূর্ত প্রকাশ, সকল অসীম বস্তু ও ব্যক্তি এই অসীমের মধ্যে চলে ফিরে এবং মরে গেছে। তার মানে হলো এই ভাববাদ এবং জড়বাদ একসাথে এইভাবে চলছে। তো আমরা আমরা যদি আরেকটু দেখি যে প্রতিটি বস্তু স্বাভাবিক অবস্থায় জড় বলে মনে হয়, কিন্তু কোনো বস্তু যখন হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া নির্দিষ্ট নিয়মে সক্রিয়কৃত করা হয় তখন প্রাণী দেহের রোগ নির্মূল করে। হোমিওপ্যাথির ওষুধের ক্ষেত্রে কি দেখা যায়, যে ওষুধের যে উপস্থিতি এটা আসলে জড় পদার্থ, কিন্তু এই জড় পদার্থের একটা বিরাট শক্তি আছে, সেটা কি করতে পারে, জীবনী শক্তিকে সাহায্য করতে পারে বা ত্বরান্বিত করতে পারে, গতি দিতে পারে, গতিশীল করতে পারে। সেই জন্য এই যে আমার ঔষধ যে একটি জড় পদার্থ এবং এত সূক্ষ্ম মাত্রা মানে কি বলে একটা সূক্ষ্ম শক্তি, এটা আবার একটা অদৃশ্য শক্তি ভাইটাল ফোর্সকে শক্তিকৃত করে, এই সমস্ত বিষয়ের আলোকে এই জায়গায় বা এই ক্ষেত্রে হোমিওপ্যাথিক ফিলোসফি জড়বাদকে অতি সুন্দরভাবে সমর্থন করে থাকে। অর্থাৎ যে বস্তু শক্তিকৃত হয় এবং সেটা আবার মানে জীবনী মানে মানুষ রোগীর জীবনী শক্তি বা জীবিত সত্তার অদৃশ্য শক্তিকে সহায়তা করতে পারে। ভাববাদে কি বলা হচ্ছে যে শক্তিকৃত ওষুধ যখন সুস্থ দেহে বা অসুস্থ দেহে প্রয়োগ করা হয় তখন শারীরিক ও মানসিক উভয় লক্ষণের পরিবর্তন ঘটে। এখানে শারীরিক এবং মানসিক দুই কথাই বলা হচ্ছে। শারীরিক ও মানসিক উভয় লক্ষণের পরিবর্তন হয় এই ভাববাদের ক্ষেত্রে বলা হচ্ছে। অর্থাৎ আমি কিভাবে মনে করবো মানসিক বিষয়গুলোর কি অবস্থা, এটা আবার শক্তিকৃত ওষুধে সেখানে কাজ করতেছে। বিষয়টি সিম্পল, কিন্তু আমরা যখন এই দার্শনিক মতবাদের আলোকে চিন্তা করবো তখন বিষয়টাকে একটু গভীরভাবে ভাবার প্রয়োজন হয়ে পড়ে। প্রাণবাদের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে এটা আমি পূর্বে আলোচনা করেছি, আবার রিপিট হয়েছে বিষয়টি। আর যন্ত্রবাদের ক্ষেত্রে যন্ত্রবাদ দেহের ভিতর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে বা তা জানা যার যন্ত্রের সাহায্যে এবং যার শরীরের কোনো অঙ্গ সংযোজন বিয়োজন বা জোড়া লাগানোর জন্য যন্ত্রের সাহায্য দেওয়া হয়,
অর্থাৎ যন্ত্রবাদ, একটা বাহ্যিক কোনো কিছু প্রয়োগ করে, যদিও এটা হোমিওপ্যাথির এই নিয়মের সাথে মানে সরাসরি আলোচ্য বিষয় না হলেও বিষয়টা আমরা যন্ত্রবাদের কথা বলছি এইভাবে যে আমরা যখন সার্জারির কথাটা হোমিওপ্যাথিতে পড়ানো হয় বা হোমিওপ্যাথিতে আমরা পড়ে থাকি বা হোমিওপ্যাথিক সার্জারি, সুতরাং এই ক্ষেত্রে আমাদের যে শরীরে যত কিছু সংযোজন বিয়োজন করানো, যেমন অপারেটর ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি, এইগুলাকে আবার এটা বলা হচ্ছে যে যন্ত্রবাদের ব্যাপার, অর্থাৎ যে কোনো অংশ বিচ্ছিন্ন করা বা সংযোজন করে দেওয়া ইত্যাদি। আবার দর্শনে আরো একটি বিষয় আলোচনা করা হয়, সেটা হলো বিবর্তনবাদ। তো বিবর্তনবাদ বিষয়টা কিন্তু ওই ধরনের বিবর্তনবাদ কিনা আমরা একটু দেখি। বিবর্তনবাদের ক্ষেত্রে যে আদি রূপ বীজ বিবর্তনের মাধ্যমে তা বর্তমানে সিফিলিস, সাইকোসিস ও টিউবারকুলি নামে পরিবর্তিত হয়েছে। এটা কিন্তু বিবর্তনবাদ। যেমন আমরা যদি দেখি যে ক্রনিক ডিজিজ বা চিররোগের ক্ষেত্রে কি দেখা যায় যে অনেক দিনের পূর্বে কোন সুপ্ত রোগ বীজ রোগীর দেহে আছে এবং অনুকূল পরিবেশ পেলে সেটা আবার জাগরিত হয় বা সেই লক্ষণ প্রকাশ করে। আমরা যদি দেখি এইভাবে যে সোরাসিফিলিস, সাইকোসিস এবং টিউবারকুলিনাম, এই যে রোগ বীজগুলি আছে, এই রোগ বীজগুলির কথাই বলা হচ্ছে। এগুলি কিন্তু দীর্ঘদিনের বিষয়। আলোচনা আমরা বুঝতে পারলাম যে আসলে এই বিষয়গুলো আমাদের গভীরভাবে আলোচনা করতে হবে। সুতরাং আমরা সহজে বুঝতে পারলাম যে চিকিৎসার ক্ষেত্রে দর্শনের একটা বিরাট ভূমিকা আছে, এটা অনস্বীকার্য। পাশাপাশি হ্যানিম্যান যে সমস্ত বিষয়কে মাথায় রেখে তার কর্মজীবন পরিচালনা করেছেন, চিন্তা করেছেন, সেই বিষয়ে কিছুটা আলোচনা হলো। আসলে হ্যানিম্যানের পুরো কর্মজীবনটাই কিন্তু দার্শনিক কর্মময় জীবন তার, অর্থাৎ দার্শনিক জীবন। উনি একজন দার্শনিক ছিলেন। সুতরাং একজন দার্শনিকের জীবন যাপন, তার কর্মজীবন, এটা দার্শনিক ভাবে মানে দার্শনিকের বৈশিষ্ট্য বহন করে, অর্থাৎ দর্শন খুঁজে পাওয়া যায়। ওটা মানুষটাই ছিলেন একজন দার্শনিক। সুতরাং তার কথাবার্তায়, তার রোগীর সাথে কথা বলা, রোগীর রোগ নির্ণয় করা, সত্য উদ্ঘাটন করা, ওষুধ প্রেসক্রিপশন করা, সবকিছুর মধ্যেই একটা দার্শনিক দৃষ্টিভঙ্গির প্রকাশ পাওয়া যায়। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন, খুব বেশি জটিল না এবং সংক্ষিপ্ত বিষয়টি আমি খুব ধীরে ধীরে আলোচনা করলাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আপনাদের কি কোনো বিষয় জানার আছে বা প্রশ্ন আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। না স্যার, যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে আপনারা পর্যালোচনা করতে পারেন, প্রশ্ন করতে পারেন, যেহেতু আমাদের হাতে সময় আছে কিছুটা, সমস্যা নেই। তো আসলে ফিলোসফি আপনাদের কাছে কেমন লাগে? খুব কঠিন মনে হয় না সহজ মনে হয়, বা কি কেমন মজা লাগে কিনা একটু বলেন তো। একটু কঠিন মনে হয় স্যার। ফিলোসফি বিষয়টা আসলে আমরা যদি চিন্তা করি যে হোমিওপ্যাথিতে আসলে আমরা অনেকে অনেকভাবেই রোগ নির্ণয় এবং চিকিৎসা প্রদান করে থাকি। পরিপূর্ণ চিকিৎসা বা যেটাকে বলা হয় হিলিং অফ আর্ট, এইভাবে যদি চিন্তা করি তাহলে আমার কি হবে, একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানকে অনেক বিষয় জানতে হবে, মানে একজন দার্শনিক হবে, একটা উচ্চ মানের বিষয় হবে, একজন দার্শনিকের রূপ মানে সে রূপান্তরিত হবে।
কাজে সেই পর্যায়ে একজন হোমিওপ্যাথকে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা এবং অনুশীলন, তার যে দর্শন, সেটা আসলে একটা একদিনের বিষয় না। ধীরে 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 এটা মানুষ নিজেকে সেই জায়গায় সে কি করবে, প্লেস করতে পারবে যদি চেষ্টা করে। তো আরো কিছু পর্যালোচনা। প্রশ্ন আছে? তো আমরা চেষ্টা করব আপনাদেরকে ধীরে ধীরে আসলে ফিলোসফিটাকে এমন একটা পর্যায়ে, বিশেষ করে আমি যেহেতু এটা মানে পাঠদান করি, যারা রেগুলার থাকবেন বা নিয়মিত অংশগ্রহণ করবেন ক্লাসে, তারা যেন ফিলোসফিটাকে মানে মানে ইন্টারনালাইজ করতে পারেন। মূল বিষয় হলো, কঠিন পড়তে গেলে মনে হয় কেমন লাগে, একটু গভীরভাবে মনোনিবেশ করলে বা আলোচনা পর্যালোচনা শুনলে বিষয়টা সহজ মনে হবে। তাছাড়া এটা আসলে মুখস্থ করে ফিলোসফি বোঝা যাবে না। ফিলোসফি আসলে মুখস্থ করে ফিলোসফি বোঝা যাবে না। ফিলোসফিটা আলোচনা পর্যালোচনা করে বুঝতে হবে। এবং আপনার পরীক্ষার জন্য হয়তো মুখস্থের প্রয়োজন ততটুকু, কিন্তু প্রেসক্রিপশন করা, রোগীর দেখা, রোগ নির্ণয় করা, রোগীর মানে তার যে আমরা বলি যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে প্রেজেন্টেশন, হ্যাঁ, যে গেস্টার, পোস্টার, এই কথাগুলি আছে ইংরেজিতে, হ্যাঁ, এই বিষয়গুলো যখন আপনি ট্র্যাক করবেন, তখন অবশ্যই আপনাকে দার্শনিকের ভূমিকায় আসতেই হবে। না আসতে পারলেও এটা কি করতে হবে, অনুশীলনে থাকতেই হবে, লেগে থাকতেই হবে যে আমি রোগীটা দেখছি এই 3-4 প্রকারে। তার ভিতরে, এই মানুষটার ভিতরে কি আছে, এই রোগীর ভিতরে কি আছে, প্রাণবাদ আছে, এই রোগীর ভিতরে কি আছে, আধ্যাত্মিকবাদ আছে, এই রোগীর ভিতরে কি আছে, হুম, আদর্শবাদ আছে, হ্যাঁ, এই সব কিছু মতবাদ এই রোগীর মধ্যে আছে। সুতরাং আমি এগুলা বের করার চেষ্টা করব। তারপর এই বৈশিষ্ট্যগুলি স্বাভাবিক না অস্বাভাবিক, অবশ্যই অস্বাভাবিক যদি থাকে তাহলে সে রোগী হিসাবে গণ্য হবে। ওই বৈশিষ্ট্যের আলোকে সে কি হবে, রোগী হিসাবে গণ্য হবে। তারপরে আমাকে খুঁজতে হবে যে ওই সমস্ত বৈশিষ্ট্যের আলোকে কোন মেডিসিনে, ম্যাটারমেটিকার কোথায়, কোন মেডিসিনে এইভাবে নির্দেশ দেওয়া আছে যে এইরকম মানুষের জন্য এই ওষুধ। সুতরাং বিষয়টি খুব একেবারে সিম্পল বা সাধারণভাবে মনে করলে হবে না। দীর্ঘ সময়ের প্রয়োজন, ধীরে ধীরে সেইভাবে যাওয়ার প্রয়োজন এবং আস্তে আস্তে অনুশীলন করার প্রয়োজন। তাহলে আপনারা ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন যেটাকে বলা হয়, ফিলোসফিক্যাল প্রেসক্রিপশনের আলোকে আপনারা প্রেসক্রাইব করতে পারবেন। অনেকে বলে যে আমি তো মাইন্ডের উপরে জোর দেই বেশি, তো মাইন্ডের উপর জোর দিয়ে চিকিৎসা করি। আসলে যখন আমরা ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন চিন্তা করবো, তখন শুধুমাত্র মাইন্ড বললে এটা খাটো করা হয়। সেটাকে মাইন্ড বলে সেটাকে খাটো করা উচিত নয়। একটা সামুদ্রিক চিত্রই, যেটাকে আর্ট অফ হিলিং, যেটা হিলিং অফ আর্টস যেটাকে আমরা বলি, বা কলা বা শিল্প, সেটাকে ফুটাইয়া তুলতে হবে। অর্থাৎ রোগী চিত্র ফুটবে, তার ভিতরে তার মানসিক চিত্র, স্পিরিচুয়াল মানে চিত্র এবং অন্যান্য সকল চিত্র ফুটবে। তাহলে আমরা একজন ভালো মানে ফিলোসোফার হইতে পারবো এবং একজন ভালো ফিলোসফিক্যাল প্রেসক্রিপশন করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি। আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে, আমি আজকের ক্লাস এখানে শেষ করব। তো আপনারা মানে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবেন এবং এইচডি হোমিও মেডিকেল একাডেমির মাধ্যমে যে চেষ্টা করে যাচ্ছে, ওনারা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে, তা অবশ্যই প্রশংসার দাবিদার এবং এটা আপনাদের অবশ্যই মঙ্গল বয়ে নিয়ে আসবে। এবং এটা একটা অপরচুনিটি বা প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আপনারা কিছুটা হলে উপকৃত হচ্ছেন। বিভিন্ন বিষয় খন্ড খন্ড চিত্রের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে আপনারা জানতে পারছেন। অনেক কিছুই আপনারা পাবেন গ্লোবালি, সবই আছে পৃথিবীতে,
কিন্তু বুঝতে বুঝতে পারা বা বুঝে নেওয়া বা নিজের মতো করে নেওয়া, এটার কিন্তু যথেষ্ট অভাব আছে। তো সেই দিক থেকে আপনারা যথেষ্ট লাকি আমি মনে করি যে ইউ আর কানেক্টিং উইথ এসডিও সদন বা এসডিও মেডিকেলে অনলাইন টিউশনে আপনারা আছেন, সুতরাং এটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। তো ধন্যবাদ সবাইকে। জয়ন্ত আছেন? হ্যাঁ জি স্যার, রেকর্ডিং অফ করবো? জি জি, অফ করেন। যদি কোনো প্রশ্ন না থাকে অফ করে দেন। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি।